ঠাকুর, ঠাকুর তুমি এর বিচার করো ঠাকুর। 100 বছর পরমায়ু দিও তুমি সাবিত্রীর খোকাকে ঠাকুর। দয়া করে প্রমাণ করে দিও সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি। কিন্তু বিকেল হতে না হতেই তার বিষময় দৃষ্টির ক্ষুধার কলঙ্ক অতি নিষ্ঠুরভাবে সত্যি বলে প্রমাণিত হয়ে গেছিল। সাবিত্রী ছেলেটি নাকি ধনুকের মতো বেঁকে গিয়েছে। গপ্প ভাইবস অডিও ড্রামা, গপ্পে জাগুক অনুভব। ছাতি ফাটার মাঠ। কে কবে নামকরণ করেছিল সেই ইতিহাস পৃথিবীর গর্ভে সমাহিত হয়ে গেছে, কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান। কেউ কেউ বলে অভিশপ্ত ছাতি ফাটার মাঠ। মাঠের পূর্ব প্রান্তে দলদলি জলা, অর্থাৎ অত্যন্ত গভীর বাগ। ঝর্ণা জাতীয় জলাটার উপরেই রামনগরে সাহাদের যে আমবাগান আছে, সেই আমবাগানে আজ 40 বছর ধরে বাস করে আসছে এক ডাকিনী। ভীষণ শক্তিশালিনী, নিষ্ঠুর ক্রূর এক বৃদ্ধা ডাকিনী। লোকে তাকে এড়িয়েই চলে, তবু 40 বছর ধরে দূর থেকে তাকে দেখে তার প্রতিটি অঙ্গের বর্ণনা তারা নাকি দিতে পারে। তার দৃষ্টি নাকি অপলক, স্থির, আর সেই দৃষ্টি নাকি আজ 40 বছর ধরে নিবদ্ধ হয়ে আছে এই মাঠখানার উপর। দলদরির ওপরেই আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মেটে ঘর। ঘরের মুখ ওই ছাতি ফাটার মাঠের দিকেই। দরজার সামনেই লম্বা একখানা খড়ে ছাওয়া বারান্দা। সেই বারান্দায় স্তব্ধ হয়ে বসে নিমেষহীন দৃষ্টিতে বৃদ্ধা চেয়ে থাকে ওই ছাতি ফাটার মাঠের দিকে। তার কাজের মধ্যে সে আপন ঘরদোর পরিষ্কার করে গোবর মাটি দিয়ে নিকিয়ে বের হয় ভিক্ষায়। 2-3টে বাড়িতে গিয়ে দাঁড়ালেই তার কাজ হয়ে যায়। লোকে ভয়ে ভয়ে ভিক্ষা বেশি পরিমাণেই দিয়ে থাকে। সেরখানেক চাল হলে সে আর ভিক্ষা করে না, বাড়ি ফিরে আসে। ফেরবার পথে অর্ধেক বিক্রি করে দোকান থেকে একটু নুন, একটু সর্ষের তেল আর খানিকটা কেরোসিন তেল ও ডাল সন্ধান করে আনে। এরপর সমস্তটা দিন সে দাওয়ার উপর নিস্তব্ধ হয়ে থাকে। এমনি করে 40 বছর সে একই ধারায় ওই মাঠের দিকে চেয়ে বসে আছে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে বাড়ি সে কথাও কেউ সঠিক জানে না। তবে এ কথা নাকি নিশ্চিত যে 3-4খানি গ্রাম একরূপ ধ্বংস করে অবশেষে একদা আকাশপথে একটা গাছকে চালিয়ে নিয়ে যেতে যেতে এই ছাতি ফাটার মাঠের নির্জন রূপে সে মুগ্ধ হয়ে নেমে এসে এইখানে ঘর বেঁধেছে। একদিন সেই ঘরের দাওয়ায় বসে বহুকালের পুরনো একখানে আয়না হাতে নিল ডাকিনী। সেই আয়নায় নিজের চোখের প্রতিবিম্ব দেখে তার নিজেরই ভয় হয়। ক্ষুদ্রায়তন চোখের মধ্যে পিঙ্গল 2টি তারা, দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকমকে ধার, জরাকুঞ্চিত মুখ, শনের মতো সাদা চুল আর দন্তহীন চেহারা। আপন প্রতিবিম্ব দেখতে দেখতে ঠোঁট 2টি তার থরথর করে কেঁপে উঠল। সে আয়নাখানা নামিয়ে রেখে দিল। আয়নাখানার চারদিকে কাঠের ঘেরটা একেবারে কালো হয়ে গিয়েছে, অথচ নতুন অবস্থায় কি সুন্দর লালচে রং আর কি পলিশটাই না ছিল। আর আয়নাখানার কাজ ছিল রোদ চকচকে পুকুরের মতো। কাজখানার ভিতর একখানা মুখ কি পরিষ্কারই না দেখা যেত। ছোট্ট কপালখানাকে ঘিরে একরাশ চুল, কপালের নিচেই টিকলো নাক, চোখের তারা 2টি খয়েরি রঙেরই ছিল। লোকে সেই চোখ দেখে তখন ভয় করত, কিন্তু তার বড় ভালো লাগত। ছোট চোখ 2টি আরো একটু ছোট করে তাকালে মনে হতো যেন আকাশের কোল পর্যন্ত
এই চোখ দিয়ে দেখা যায়। আয়নাখানা হাতে রেখেই অকস্মাৎ সে শিওরে উঠল। নরুন দিয়ে চেরা ছুরির মতো চোখে বিড়ালির মতো এই দৃষ্টিতে যাকে তার ভালো লাগে তার আর রক্ষে থাকে না। কোথা দিয়ে যে কি হয়ে যায়, কেমন করে হয়ে যায় তা সে বুঝতেও পারে না, তবে হয়ে যায়। প্রথম দিনের কথা তার মনে পড়ে যায়। বুড়ো শিবতলার সামনে দুর্গাসায়রের বাঁধা ঘাটের ভাঙা শানের উপর সে দাঁড়িয়েছিল। জলের তলে পড়েছিল তার প্রতিচ্ছবি, তাতে অবিকল তার মতো 10-11 বছরের মেয়েটি তারই দিকে চেয়ে হাসছিল। হঠাৎ বামুনবাড়ির হারু সরকার এসে তার চুলের মুঠি ধরে টেনে শান বাঁধানো সিঁড়ির উপর তাকে আছাড় দিয়ে ফেলে দিয়েছিল। তার সেই রূঢ় কণ্ঠস্বর সে যেন এখনো শুনতে পায়। হারু সরকার বলছিল, হারামজাদি ডাইনি, তুই আমার ছেলেকে নজর দিয়েছিস? তোর এত বড় বার, খুন করে ফেলবো তোকে, হারামজাদি। হারুর সেই ভয়ঙ্কর মূর্তি যেন এখনো স্পষ্ট চোখের উপর ভাসছে। তখন সে ভয়ে চিৎকার করে কাঁদছিল। ওগো ওগো বাবু গো, তোমার দুটি পায়ে ভরি গো, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। এই আম দিয়ে মুড়ি খেতে দেখে যদি তোর লোভই হয়েছিল, তবে সে কথা বলিসনি কেন হারামজাদি? হ্যাঁ, হ্যাঁ, লোভ তো তার হয়েই ছিল, সত্যিই হয়েছিল। মুখের ভেতরটা তো জলে ভরে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। হারামজাদি, দেখ তাকিয়ে দেখ, দেখ আমার ছেলের পেটে যন্ত্রণা করছে। সে আজও অবাক হয়ে যায়। কেমন করে অমন হয়েছিল, কেমন করে অমন হয়? কিন্তু ওটা যে সত্যি তাতে তো আর কোনো সন্দেহ নেই। তার স্পষ্ট মনে পড়ছে সে হারু সরকারের বাড়ি গিয়ে অঝোর ধারায় কেঁদেছিল আর বারবার মনে মনে বলেছিল, হে ঠাকুর, হে ঠাকুর, তুমি ওকে ভালো করে দাও, ওকে ভালো করে দাও ঠাকুর। আমার আমার দৃষ্টি আমি ফিরিয়ে নিচ্ছি। এই এই নিলাম, তুমি তুমি ওকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরেই বার দুই বমি করে ছেলেটি সুস্থ হয়ে ঘুমিয়ে পড়েছিল। তখন সরকার বলেছিল, গিন্নি, কই গেলে? আরে এদিকে একটু এসো তো, একে একটা আম আর দুটো মুড়ি দাও দেখি। সরকার গিন্নি এসেছিল, তবে আম আর মুড়ির বদলে হাতে একটা ঝাঁটা তুলে ধরে বলেছিল, আম না, ছাই দিব ওই হারামজাদির মুখে। বাপ মা মরা অনাথ মেয়ে বলে একটু দয়া করি। যেদিন হারামজাদি আসে সেই দিনই আমি ওকে খেতে দিই। আর ও কি না আমার ছেলের দিকে নজর দেয়। আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে দেখো। ওর ওই চোখের দৃষ্টি দেখে বরাবর আমার সন্দেহ ছিল। কখনো আমি ওর সামনে ছেলে পুলেকে খেতে দিইনি। আজ আমি খোকাকে খেতে দিয়ে ঘাটে গিয়েছি, আর ও এসে একেবারে সামনে দাঁড়িয়েছে। সে কি দৃষ্টি ওর! বাপ রে বাপ! তুমি আর ওকে মাথায় না তুলে বিদায় করে দাও তো, আপদ যাক, আমরাও একটু সুখে শান্তিতে থাকি। আর আমার কথা না শুনলে কবে দেখো এই বাড়ির সবাইকে ওর কুনজর দিয়ে মেরে শ্মশান করে দেবে। ভালো চাও তো ওকে এক্ষুনি দূর করো, আমি আর সহ্য করতে পারছি না। যত সব মরণ! লজ্জায় ভয়ে সেদিন সে পালিয়ে গিয়েছিল। সেদিন রাতে সে গ্রামের মধ্যে কারোর বাড়ির দাওয়ায় শুতে পারেনি। শুয়েছিল গ্রামের প্রান্তে ওই বুড়ো শিবতলায়। অঝরে সে সমস্ত রাত কেঁদেছিল আর বলেছিল, হে ঠাকুর, আমার দৃষ্টি হয় ভালো করে দাও, না হয় আমাকে কানা করে দাও, আমাকে কানা করে দাও, আমাকে কানা করে দাও। গভীর একটা নিঃশ্বাস বেরোল মূর্তির মতো নিষ্পন্দ বৃদ্ধার। বেশ মনে আছে, গৃহস্থের বাড়িতে
সে আর ঢুকবে না বলে পণ করেছিল। বাইরের দরজা থেকেই সে ভিক্ষা চাইত, গলা দিয়ে যেন কথা বের হতে চাইত না। কোনো মতে বহু কষ্টে বলতো, দুটি ভিক্ষে পাই মা। হরি বল, ঈশ্বর আপনাদের ভালো ভালো করবেন। এই কে রে, কে এলি? ও তুই বুঝি? খবরদার ঘরে ঢুকবি নে, খবরদার, এই বলে দিলাম, তুই আমার ঘরে ঢুকবি নে, খবরদার খবরদার, ঘরে ঢুকবি না বললাম। না না গো মা, আমি আমি তোমাদের ঘরে ঢুকবো না, শুধু শুধু দুটি ভিক্ষে হবে মা। কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কি যেন একটা কিলবিল করে উঠত, এখনো ওঠে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ! আহা, হয়তো খুব বড় মাছের মাথা ভাজা হচ্ছে বোধ হয়। এই এই হারামজাদি বেহায়া, হারামজাদি বেহায়া, উহি মারতেছে আবার, দেখো সাপের মতো উহি মারতেছে। দূর হয়ে যা, যা যা, ওরা ভিক্ষে টিকে আমি দিতে পারবো না, জানতে। হায় হায়, নজর দিয়ে দিল কিনা কে জানে। আরে ভগবান, কই গো? আরে বেহায়া মুখ পুড়ি গেলি রে তুই? আরে কই গো, কই গেলে? ওগো তুমি গেলে কই? এই অপয়া হারামজাদিরে তাড়াও আনতে, তাড়াও আনতে। ছি ছি ছি, সত্যিই তো সে উকি মারছে। রান্নাশালার সমস্ত আয়োজন তার নরুন চেরা ছোট্ট চোখের এক দৃষ্টিতে দেখা হয়ে গিয়েছে। মুখের ভেতর জিভের তলা থেকে ঝর্ণার মতো জল উঠছে। এখন কি হবে? অস্থিরভাবে বৃদ্ধা এবার নড়ে চড়ে বসল। চৈত্র মাস, বেলা প্রথম প্রহর শেষ হয়ে গিয়েছে। কি করবে এখন সে? উঠোনটায় একবার ঝাঁটা বুলিয়ে ছড়িয়ে পড়া পাতা এবং কাঠকুটোগুলো একে একে সাজিয়ে রাখলে কেমন হয়? বসে বসেই সে ভেঙে পড়া দেহটাকে টেনে তুলে উঠোনে ঝাঁটা বোলাতে শুরু করল। হঠাৎ ঘরের সামনে থেকে একটা আওয়াজ এলো। কে রয়েছো গো ঘরে? ওগো ওগো কে আছো? শুনছো, শুনছো কেউ আমার কথা? মানুষের কণ্ঠস্বর শুনে কোনো মতে মাথা তুলে সে বলল, কে? দেখা গেল ধূলিধূসর দেহে শুষ্ক পাণ্ডুর মুখে একটি যুবতী মেয়ে। বুকের ভেতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢেকে বহু কষ্টে আঁকড়ে ধরে আছে। মেয়েটি বোধহয় ছাতি ফাটার মাঠটা পার হয়ে আসলো। কণ্ঠস্বর অনুসরণ করে বৃদ্ধাকে দেখে মেয়েটি সভয়ে শিউরে উঠল। এক পা করে পিছু হটতে হটতে সে বলল, ইয়ে মানে একটুকুন জল দিতে পারবা? মেয়েটির শুষ্ক পাণ্ডুর মুখের দিকে চেয়ে বলল, আহা বাছারে আমার, আয় আয় আয়, বস বস, এখানে বস। সভয়ে সন্তর্পণে দাওয়ার একপাশে বসে মেয়েটি বলল, একটুকুন জল দাও গো। একটা পরম মমতায় বৃদ্ধার মন গলে গেল। সে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে বড় একটা ঘটি পূর্ণ করে জল ঢেলে এক টুকরো পাটালির সন্ধানে হাঁড়িতে হাত দিয়ে বলল, আহারে মা আমার, এই রোদে ওই রাক্ষসী মাঠে কি বলে বের হলি তুই? বাইরে বসে মেয়েটি তখনও হাঁপাচ্ছিল। কাঁপা কাঁপা শুষ্ক কণ্ঠে এসে বলল, আমার মায়ের বড্ড অসুখ গো মা। বেরিয়েছিলাম সেই রাত থাকতে থাকতে, মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল। মাঠের ধারে আমার পথ, কিন্তু এসে পড়লাম একেবারে মধ্যিখানি। জলের ঘটি ও পাটালির টুকরোটি নামিয়ে দিয়ে বৃদ্ধা শিউরে উঠল। মেয়েটির পাশে একটি শিশু, গরম জলের সিদ্ধ শাকের মতো শিশুটি ঘর্মাক্ত দেহে নেতিয়ে পড়েছে। বৃদ্ধা ব্যস্ত হয়ে বলল, দে দে বাছা, ছেলেটার চোখে মুখে একটু জল দে দে। মেয়েটি ছেলেটার চোখে মুখে জল দিয়ে আঁচল ভিজিয়ে সর্বাঙ্গ মুছে দিল। বৃদ্ধা দূরে বসে ছেলেটির দিকে তাকিয়ে রইল। সে দেখল ছোট্ট দুটি দাঁত মুখে কাঁপা কাঁপা জিভের তলায় ফোয়ারাটা যেন খুলে গেল।
নরম গরম লালায় ছেলেটার মুখটা যেন ভরে উঠেছে। ছেলেটা কি ভীষণ ঘামছে, দেহের সমস্ত জল কি বের হয়ে আসছে, চোখ দুটো কি লাল হয়ে উঠেছে। তবে কি হায় ভগবান! কিন্তু এখন সে তার কি করবে? কেন ওরা আসলো তার সামনে? কেন আসলো? সে চেয়ে দেখল ওই কোমল নথর দেহ। শিশুটির ময়দার মতন দেহ ঠেসে চটকে তার শুকনো কঙ্কাল বুক চেপে নিংড়ে জীর্ণ জর্জর ত্বকের উপর একটা রোমাঞ্চিত শিহরণ ক্ষণে ক্ষণে বয়ে যাচ্ছে। সর্বাঙ্গ তার থরথর করে কাঁপছে। প্রচণ্ড ঘামে ছেলেটার দেহের সমস্ত রস নিংড়ে বের হয়ে আসছে। নিতান্ত অসহায়ের মতো আর্তস্বরে চেঁচিয়ে সে বলে উঠল, খেয়ে ফেললাম ছেলেটাকে খেয়ে ফেললাম। ওরে ওরে মা, মারে তুই পালা, যা যা পালা, তুই তোর ছেলে নিয়ে পালা, পালা বলছি পালা। শিশুটির মা, ওই যুবতী মেয়েটি, দুই হাতে ঘটি তুলে ঢকঢক করে জল খাচ্ছিল। তার হাত থেকে ঘটিটা খসে পড়ে গেল। সে আতঙ্কিত বিবর্ণ মুখে বিস্ফারিত দৃষ্টিতে ক্ষুদ্র চোখের দিকে চেয়ে বলে উঠল, এ কি? এ তো তবে সেই রামনগর। তুমি সেই না? ওরে বাবা গো, আমার ছেলেটাকে খেয়ে ফেললা গা। ওরে, কে কোথায় আছিস? আমার ছেলেটাকে খেয়ে ফেললো। কে কোথায় আছিস? ওরে! সে ডুকরে কেঁদে উঠে ছেলেটিকে ছো মেরে কুড়িয়ে নিয়ে যেন পাখির মতো ছুটে পালিয়ে গেল। কিন্তু সে বৃদ্ধা কি করবে? নিজের বুকখানাকে তার নিজের জীর্ণ আঙুলের নখ দিয়ে চিরে ওই লোকটাকে বের করে দিতে ইচ্ছে করে। জীবটাকে কেটে ফেলতে পারলে সে পরিত্রাণ পায়। ছি 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 ছি! কাল সে গ্রামের পথে বার হবে কোন মুখে? লোকে কেউ কিছু বলতে সাহস করবে না তা সে জানে, কিন্তু তাদের মুখে চোখে যে কথা ফুটে উঠবে তা সে চোখে দেখবে কি করে? ছেলেমেয়েরা এমনি তাকে দেখলে পালিয়ে যায়, কেউ কেউ কেঁদে ওঠে। আজকের ঘটনার পর তারা বোধহয় আতঙ্কে জ্ঞান হারিয়ে পড়ে যাবে। ছি 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 ছি! এই লজ্জায় একদিন সে গভীর রাতে নিজের গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেদিনের কথা তার স্পষ্ট মনে আছে। তখন সে তো অনেকটাই ডাগর হয়েছে। তাদেরই সজাতিয়া সাবিত্রী আগের দিন রাত্রে খোকা হয়েছে। সকালে সে দেখতে গিয়েছিল। সাবিত্রী তখন ছেলেটিকে নিয়ে বাইরে রোদে এসে বসেছিল। ছেলেটি শুয়েছিল কাঁথার উপর। কালো চকচকে কি সুন্দর ছেলেটি! ঠিক এমনি ভাবেই, ঠিক আজকের মতোই সেদিনও তার মনে হয়েছিল ছেলেটিকে নিয়ে নিজের বুকে চেপে নরম ময়দার তালের মতো ঠেসে ঠোঁটে ঠোঁট দিয়ে চুমুতে চুমুতে চুষে তাকে খেয়ে ফেলে। তখন সে বুঝতে পারত না, মনে হতো এ বুঝি কোলে নিয়ে আদর করবার স্বাদ। সাবিত্রী শাশুড়ি হা হা করে ছুটে এসে সাবিত্রীকে তিরস্কার করে বলেছিল, ওলো আক্কেল খাকি হারামজাদি, খুব যে ভাবি সাহেবের সঙ্গে মশকরা জুড়েছিস। সকাল সকাল কচি ছাওয়ালের দিকে অমন ড্যাব ড্যাব করে কি দেখছিস? তোর ওই অপয়া নজর লাগলে আমার বাসার যদি কিছু হয় না, তবে তোকে বুঝাবো আমি। হ্যাঁ। তারপর বাইরের দিকে আঙুল বাড়িয়ে তাকে বলেছিল, বেরো বেরো বলছি, বেরো। হারামজাদির চোখ দেখো দেখি, দৃষ্টি যেন একেবারে রাক্ষসীর মতো। আমার কচি খোকাটাকে যেন গিলে খেতে চাইছে। আর কোনোদিন যদি এই বাড়ির তীরসীমানায় তোকে দেখি, তবে ঝাঁটা পেটা করে তোর বিষ দাঁত আমি ভেঙে দেব। যা, দূর হ অলক্ষণে মেয়ে, দূর হ। সাবিত্রী ছেলেটিকে তাড়াতাড়ি বুকে ঢুকিয়ে দুর্বল শরীরে থরথর করে কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে পালিয়ে গিয়েছিল। মর্মান্তিক দুঃখে আহত হয়ে সে চলে এসেছিল। বারবার সে মনে মনে ভগবানকে ডেকে বলেছিল, ঠাকুর
ঠাকুর তুমি এর বিচার করো ঠাকুর। 100 বছর পরমায়ু দিও তুমি সাবিত্রীর খোকাকে ঠাকুর। দয়া করে প্রমাণ করে দিও সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি। কিন্তু বিকেল হতে না হতেই তার বিষময় দৃষ্টির ক্ষুধার কলঙ্ক অতি নিষ্ঠুরভাবে সত্যি বলে প্রমাণিত হয়ে গেছিল। সাবিত্রী ছেলেটি নাকি ধনুকের মতো বেঁকে গিয়েছে, আর এমনভাবে কাতরাচ্ছে ঠিক যেন কেউ তার রক্ত শুষে নিচ্ছে। লজ্জায় সে পালিয়ে গিয়ে গ্রামের শ্মশানের জঙ্গলের মধ্যে সন্তর্পণে আত্মগোপন করে বসেছিল। বারবার করে মুখের থুতু মাটিতে ফেলে দেখতে চাইছিল কোথায় রক্ত। গলায় আঙুল দিয়ে বমি করেও সে দেখতে চাইছিল, বুঝতে চাইছিল সে রক্ত শুষে থাকলে তা গেল কোথায়। প্রথমে বার দুয়েক বুঝতে পারেনি, কিন্তু চেষ্টা করতে করতে শেষকালে সত্যিই একেবারে বেশ খানিকটা তাজা রক্ত উঠে এসেছিল। সেই দিন সে নিঃসন্দেহে বুঝতে পেরেছিল নিজের অপার নিষ্ঠুর শক্তির কথা। সেদিন বোধহয় চতুর্দশী ছিল। পাকুলের তারাদেবী তলায় পুজোর ঢাক বাজছিল। জাগ্রত মা তারাদেবী। পূর্ণিমার আগে প্রতি চতুর্দশীতে মায়ের পুজো হয়, বলিদান হয়, কিন্তু মা তারাও তাকে দয়া করেনি। কতবার সে মানত করেছে, কতবার সে ডুকরে কেঁদে বলেছে, মা, মা গো, আমাকে ডাইনি থেকে মানুষ করে দাও মা। আমি তোমাকে বুক চিরে রক্ত দেব, আমার কথা একটিবার শোনো মা। আমাকে মানুষ করে দাও মা। মা, মা গো, আমাকে একটিবার মানুষ করে দাও। কিন্তু মা আর মুখ তুলে চাননি। সেদিনও না, এখনো না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বৃদ্ধার মন দুঃখে হতাশায় উদাস হয়ে গেল। ছোট্ট ছোট্ট চোখের খয়েরি তারায় অর্থহীন দৃষ্টি মেলে ছাতি ফাটার মাঠের দিকে চেয়ে বসে রইল। ওদিকে সেই অপরিচিতা পথচারিণী মেয়েটির ছোট্ট ছেলেটি এই গ্রাম থেকে খান 2 গ্রাম পার হয়ে যেতে যেতে পথেই মারা গেছে। সেই যে ঘাম সে ঘামতে আরম্ভ করেছিল, সে ঘাম আর থামেনি। দেহের সমস্ত রস নিংড়ে কে যেন বার করে দিল। কে করল? কে আবার? ওই সর্বনাশী ডাইনি। মেয়েটি বুক চাপটাতে চাপটাতে সকলের সামনে বলেছিল, আমি কেন গেলাম গো, আমি কেন গেলাম, আমি 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 এই ডাইনির কাছে কেন গেলাম, আমি কি করলাম গো? আমার ছেলেটাকে খেয়ে নিল, আমার ছেলেটাকে খেয়ে নিল গো, আমার ছেলেটাকে মেরে ফেললো। আমার কি সর্বনাশ হলো গো, হলো কেন গেলাম, আমি কেন গেলাম? ভিড়ের ভিতর একজন বলল, আহারে, এত সুন্দর ফুলের মতন ছাওয়ালটা একেবারে শুকনো চিবড়া কাঠ হইয়া গেছে। আরেকজন বলল, না, এ তো আর সহ্য করন যায় না। ওই ডাইনি বুড়ি না জানি কতগুলান গাও শেষ কইরা আমাগো গায়ের দিকে নজর দিছে। আপনারা দেখেন, এ তো কেবল হড্ড ফোলা, কদিন গেলে আমাগো মতো জোয়ান মানুষকেও মাইরা লাইব। আর কতদিন আপনারা এমন সহ্য করবেন? হ্যাঁ, একজন এবার সাই দিয়ে রেগে বলল, একদম ঠিক বলেছেন, আর তো সহ্য করা যায় না। আপনারা রাজি থাকলে বলেন, আমি কয়েকটা আমার মতো পোলাগো নিয়া আজই ওই ডাইনি রাক্ষসীরে ওর বাড়ি সমেত জ্বালাইয়া মাটির লগে মিশাইয়া দিয়ে আসি। হ হ, আমি রাজি, চলেন। তারা ডাইনিকে শাস্তি দেবার জন্য
ঝর্ণাটার কাছে এসে জড়ো হলো। একজন চেঁচালো, কই রে বুড়ি, আর কত জান খাবি? আজ তরে আমরা সবাই মিল্লা পোড়াইয়া আমাকে শোধ তুলমু। হ, অনেক জ্বালানি জ্বালাইছে এই বুড়ি। কত মায়ের বুক খালি করছে তার কোনো হিসাব নাই। আজ এই শয়তানের শেষ দেখাই ছাড়ুম। বাইর হওয়া বুড়ি, বাইর হওয়া। আজ তোর জমের দুয়ার আমরাই খুলমু। অকস্মাৎ এই চেঁচামেচিতে বৃদ্ধা অবুঝ ফ্যাল ফ্যাল দৃষ্টি মিলে তাদের দিকে তাকিয়ে রইল। দেখছেন নি কারবারটা, দেখছেন নি বুড়িটা কেমন পাত্র হইয়া বসে আছে? মানুষের জান নিয়েও কলিজায় একটু মায়া লাগে না? ওর রক্ত না ঝরাইলে এই গ্রাম অপয়া হইয়া যাইব। ধরো রে, বাইন্দা ভালো। বৃদ্ধা নজর নামালো। এখানে তার কি দোষ? সে কি করবে? সে তো তাদের ডেকে আনেনি। তারা আসলো কেন? তার চোখের সামনে এমন সরল লাবণ্য কোমল দেহ কেন ধরল সেই যুবতী? কেন? কি রে আপদ, কথা কস না কেন? এখন বুঝি সাধু সাজন হইতাছে? নজর দিয়া তো কত জ্যান্ত মানুষের রক্ত চুষলি, এখন এই ফ্যাল ফ্যাল চাউনি দেখাইয়া আমাগো কি ঘোল খাওয়াইবি? সবাই শোনেন, এই পাশানির নজর ভালা হইবার নামিয়ারা। আইজ ওরে শেষ না করলে পুরা গাঁও একেবারে শ্মশান হইয়া যাইব। সবাই ধরেন ওরে, ওর ওই পাপি হাত পা গুলানে একেবারে কাইটটা ফেলান। আর সহ্য হলো না বৃদ্ধার। রাগে ক্ষোভে সর্পিনীর মতো ফুঁসে উঠল। হঠাৎ অত্যন্ত ক্রোধে তীব্র তীক্ষ্ণ স্বরে সে এক চিলের মতো চিৎকার করে উঠল। কে কে রে তোরা? আমাকে আমাকে পড়াবি? দাঁড়া দাঁড়া, সব কটাকে এখানে জ্বালিয়ে ভস্ম করে ফেলবো। দাঁড়া দাঁড়া। সেই চিৎকার শুনে তারা সবাই পালিয়ে গেল। কিন্তু বৃদ্ধা এখন ক্রুদ্ধ অজগরীর মতো ফুঁসছে। কখনো তার হিহি করে হাসতে ইচ্ছা করছে, কখনো বা প্রচন্ড রাগে চিৎকারে ওই ছাতি ফাটার মাঠটা কাঁপিয়ে তুলবার ইচ্ছা জাগছে। কখনো বা ইচ্ছা হচ্ছে বুক চাপড়ে মাথার চুল ছিঁড়ে পৃথিবী ফাটিয়ে হা হা করে সে কাঁদে। ক্ষুধাবোধ আজ বিলুপ্ত হয়ে গিয়েছে। রান্নাবান্নারও আজ দরকার নেই। সে আজ একটা গোটা শিশুদেহের রস অদৃশ্য শোষণে পান করেছে। ঝিরঝির করে বাতাস বইছিল। শুক্লা নবমী চাঁদের জ্যোৎস্নায় ছাতি ফাটার মাঠ একখানি সাদা ফরাসের মতো পড়ে আছে। আম গাছগুলোর মধ্যে ঝিঝি পোকা ডাকছে। ঘরের পেছনে ঝর্ণার ধারে দুটো মানুষ যেন মৃদু গুঞ্জনে কথা বলছে। আবার সেই ছেলেগুলো কি তার কোনো অনিষ্ট করতে এসেছে? খুব সাবধানে পা টিপে টিপে বৃদ্ধা ঘরের কোণে এসে উকি মেরে দেখল, না, তারা নয়। বাউরিদের সেই স্বামী পরিত্যক্তা উচ্ছলা মেয়েটি আর তারই প্রণয়মুগ্ধ বাউরি ছেলেটা ফিসফিস করে প্রেমালাপ করছে। মেয়েটা বলছে, না, কি আবার আইব এক্ষুনি, মুই ঘর যামু। একে নিয়ে আসতে নেই। দিনে আসতে চাই না, আবার রাতে আসবে। তা হোক, তোর বাবা যখন আমার লগে তোর নেই কাঁদিবিনি, তখন তোর লগে এখানে কেন থাকুম মুই? ছি 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 ছি, কি লজ্জা! কোথায় যাবে সে? যদিও বা গোপনে দুইজন দেখা করতে এসেছে, তবু মরতে ওখানে কেন? তারা এই বাড়িতে আসলো না কেন? তার মতো বৃদ্ধাকে আবার লজ্জা কি? সে শুনলো ছেলেটা বলছে, এই শোন শোন, এ বাপ মা বিয়ে না দেয় না দিককে, তুই আর আমি ভিন গায়ে গিয়ে বিয়ে করে সংসার পাতি। নাইলে কিন্তু আমি আর বাঁচবো না, নি কয়ে দিলুম। ভিন গায়ে যাবি কইলে কি যাওয়া যায় রে? তোর হাতে আছেটা কি? ঘর নাই, দৌড় নাই, একেবারে আসমানি ভরসায় চলবি? আমার বাপে যদি একবার টের পায়, তবে তোরে আর আস্ত রাখবো নি। তুই তো জানিস আমার নিকা আগেই একবার ভাঙছে। সমাজ আমারে এমনিতেই দু চোখে দেখতে পারে নে। সমাজের মুখে ছাই। তুই রাজি থাকলে আমি জনমভর খাটতে রাজি আছি। গায়ের মোড়ল গো ডর দেখায় লাভ নাই। এই যে ঝর্ণার পানি দেখতেছিস, এর যেমন থামা নাই, আমার পীড়িতেরও তেমন শেষ নাই। আজ রাইতেই চইলা যাই, চল। এই জ্যোৎস্না থাকতি থাকতি ওই ছাতি ফাটার মাঠ পার হইয়া ওই পারে স্টেশনে গিয়া উঠুম। করবি আমার লগে ঘর? ও মরণ, তোর মুখে খালি খই ফোটে দেখি।
কিন্তু এই ডাইনি বুড়ির ঘরের পিছে কেন দাঁড়াইলি? লোকে কয় এই বুড়ির নজর বড় বিষাক্ত। যদি আমাগো উপর নজর দেয় তবে তোর এই জনমে আর ঘর বাঁধা হইবনি। সব কানে আসে বৃদ্ধার, শরম লাগে তার, তবুও মুখটা একটু বেঁকে ওঠে। বলিহারি ছেলেটার পছন্দ, ওই কুপোর মতো মেয়েটাকে ওর এত ভালো লাগলো। তখন তার মনে পড়ে গেল তাদের গ্রাম থেকে 10 ক্রোশ দূরে বোলপুর শহরের পানওয়ালার দোকানের সেই বড় আয়নাটার কথা। আর আয়নাটার মধ্যে লম্বা ছিপছিপে 14-15 বছরের একটি মেয়ের ছবি। এক মাথা রুক্ষ চুল, ছোট কপাল, টিকলো নাক, পাতলা ঠোঁট, চোখ দুটো ছোট ছোট, তারা দুটো খয়েরি রঙের, কিন্তু সে চোখের বাহার ছিল বৈকি। আয়নার দিকে তাকিয়ে সে নিজের ছবিই দেখছিল। তখন তো তার আয়না ছিল না, আয়নাতে নিজের ছবি সে তখনও কোনোদিন দেখেনি। আয়না দেখতে দেখতে পাশ থেকে আওয়াজ আসে, আরে তুই আবার কে? কোত্থেকে এলি? লম্বা চওড়া এক জোয়ান পুরুষ তাকে প্রশ্ন করেছিল। আগের দিন সন্ধ্যায় সে সবে বোলপুরে এসেছিল। সাবিত্রী ছেলেটাকে খেয়ে ফেলে এই চতুর্দশীর রাতেই গ্রাম ছেড়ে বোলপুরে এসে আশ্রয় নিয়েছিল। লোকটাকে দেখে তার খারাপ লাগেনি, কিন্তু তার কথা বলার ঢংটা বড্ড খারাপ লেগেছিল। নিষ্পলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে একটু বিরক্ত স্বরেই বলেছিল, কেনে যেথা থেকে আসেনি কেনে, তাতে তোমার কি? হ্যাঁ, আমার কি? 1 কিলে তোর মাটির ভেতর বসাই দিব। দেখেছিস কিল? দেখেছিস কিল? রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে সে কোনো উত্তর না দিয়ে তির্যক ভঙ্গিতে লোকটার দিকে চাইতে চাইতে সে চলে এসেছিল। সেদিন সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই পূর্ব দিকে চুনে হলদে রঙের প্রকাণ্ড থালার মতো নিটোল গোল চাঁদ উঠেছিল। বোলপুরের একেবারে শেষে রেল লাইনের ধারে বড় পুকুরটার বাঁধা ঘাটে বসে আঁচল থেকে মুড়ি খেতে খেতে সে ওই চাঁদের দিকে তাকিয়েছিল। হঠাৎ কে এসে তার সামনে দাঁড়াতেই সে চমকে উঠেছিল। সেই দোকানের লোকটা। সে হি হি করে হেসে বলেছিল, কি রে খেবি, দুপুরে অত তম্বি করে কথার জবাব না দিয়ে একবারে পালাই এলি যে? এখন এই বিজন ঘাটে একা বসে মুড়ি চিবানো হচ্ছে, তাই না? এই এই দেখো, ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে যাও। মিছি মিছি পিছু নিও না, নইলে আমি কিন্তু চেঁচাবো, লোক জড়ো করবো বলে দিচ্ছি। চেঁচাবি? চেঁচালে কি হবে রে? ওই ওই দেখেছিস পুকুরের পচা পাক? বেশি ট্যাক ব্যাক করলে এই টুটি টিপে তোর এই পাকে পুঁতে দেবো, কেউ টেরও পাবে না, বুঝিস? তার বড্ড ভয় হয়েছিল। সে ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকিয়েছিল। লোকটা হঠাৎ মাটির উপর ভীষণ জোরে পা ঠুকে চিৎকার করে একটা ধমক দিয়ে উঠেছিল। এই! সে আটকে উঠেছিল। লোকটার তাতে হি হি করে সে কি হাসি, সে তখন কেঁদে ফেলেছিল। লোকটা হাসি থামিয়ে অপ্রস্তুত হয়ে বলেছিল, দূরো, ইয়ে ভারী আপদ রে। বলি ও প্যাসকাদুনি মেয়ে, অত কান্নার কি হলো রে? তার কণ্ঠস্বরে স্পষ্ট স্নেহের আভাস ফুটে উঠেছিল। সে কাঁদতে কাঁদতেই বলেছিল, তুমি কি সত্যি মারবে নাকি? আরে না না, মারবো কেনে? তখন যে আমি তোকে শুধালাম তোর বাড়ি কোথায়, কোত্থেকে আসা হচ্ছে, তুই তো একবারেই খ্যাক করে উঠলি, সাপের মতো ফনা ধরলি, তাতেই না একটু ভয় দেখিয়েছি। এই বলে সে আবার হি করে হাসতে লাগলো। আমার বাড়ি অনেক দুর্গ, গ্রামের নাম পাথরঘাটা, নাম করা গ্রাম আমাদের। আরে কি নাম বটে তোর? কি জাত তোরা? হ্যাঁ, নাম বটে আমার স্বরধ্বনি, লোকে ডাকে সরা বলে, যাতে আমরা ডোম গো ডোম। ওরে বাবা, আমরাও তো ডোম, তবে তুই আপন লোকই বটে রে। তা বাবু, এই অত দূর ঘর ছেড়িয়ে এই বাউন্ডুলের মতো একা একা পালাইয়ে এলি কেন? কেউ কি কিছু বলেছে? তার চোখে আবার জল আসছিল। সে চুপ করে ভাবছিল কি বলবে। কিরে, কথা বলিস না কেনে? রাগ করে পালাই আসছিস বুঝি? রাগ করে আসবো কেনে?
আমার বাবা মা বলতে তো কেউ নেই গো দুনিয়ায়। কপালটা মন্দ, পেটের জ্বালায় ঘর ছেড়েছি। কে আমাকে খেতে পড়তে দেবে শুনি? তাই তো লোকের দুয়ারে দুয়ারে চেয়ে চিনতে খেতে খেতে হেতায় এসেছি। তাই এমন ডাগর মেয়ে হয়েছিস, তা বিয়ে করিস নি কেন রে? বিয়ে করলে তো একটা হিললে হতো। এই একটা মরদ পাশে থাকলে তো আর এই এমন পথে পথে ঘুরতে হইতো না। সে অবাক হয়ে লোকটার মুখের দিকে চাইছিল। তাকে, তার মতো ডাইনিকে কে বিয়ে করবে? কে তাকে যত্ন করে ঘরে তুলবে? কে সংসারে সুখ দেবে? কে তার আজন্ম পাপের বোঝা থেকে মুক্তি দেবে? কে কে? বৃদ্ধা এবার একটা নিঃশ্বাস ফেলল। কই, মেয়েটা আর ছেলেটার কথাবার্তা তো আর শোনা যায় না। তারা চলে গেছে। কাল আবার ওরা নিশ্চয়ই আসবে। তার ঘরের পাশাপাশি জায়গার মতো আর নিরিবিলি জায়গা কোথায়? এই এলাকার কেউ এখানে আসতে সাহস করবে না। তবে ওরা ঠিক আসবে। ভালোবাসায় কি ভয় আছে? হঠাৎ তার মনটা কিলবিল করে উঠল। আজ যে সে একটা শিশুকে খেয়ে ফেলেছে, আজ তো তার আর ঘুমোবার উপায় নেই। ইচ্ছে হয় এই ছাতি ফাটার মাঠটা পার হয়ে সে অনেক দূরে চলে যায়। লোকে বলে সে নাকি গাছ চালাতে জানে। জানলে কিন্তু ভালোই হতো। গাছের উপর বসে আকাশের মেঘ চিরে হু হু করে সে যেখানে ইচ্ছা চলে যেত। পরদিন ঠিক যে সময় ওই বাউরির ছেলে মেয়ে দুইটা এসেছিল, ঠিক সে সময়ে বৃদ্ধা তার ঘরে দেয়ালে ঠেস দিয়ে বসে রইল। ওদের জন্য অপেক্ষা করতে করতে তার মনে পড়তে থাকলো সেই বোলপুর শহরের লোকটার কথা। একদিন সারাদিন ঘুরে ফিরে সন্ধেবেলায় সেই জোয়ানটি ঠিক পুকুরের ঘাটে এসেছিল। তার আগেই সে গিয়ে বসেছিল ঘাটে। পথের দিকে চেয়ে বসে আপন মনে পা দোলাচ্ছিল সে। তাকে দেখে হাসি মুখে লোকটা বলেছিল, হেই, তুই এসেছিস? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি জানিস? বৃদ্ধা চমকে উঠল। এ যে ঠিক সেই একই কথা। সেও তাকে তো এই একই কথা বলেছিল। ওই ওই ছোড়াটাও ঠিক সেই কথাটাই বলছে। মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই সে মুখ টিপে হাসছে। এরপর কি বলবে ছেলেটা? এও কি তাই বলবে যেটা সেদিন ওই বোলপুরের লোকটা তাকে বলেছিল? সেদিন সে একটা ঠোঙাতে করে খাবার এনেছিল, তার সামনে বাড়িয়ে ধরে বলেছিল, কাল তোর মুড়ি পড়ে গেছিল, এইলে এইলে ধর ধর। বুড়ি মনে করতে করতে নিঃশব্দ হাসিতে ভেঙে পড়ল। কারণ তার মনে পড়ল এরপরই সে তাকে বলেছিল, তুই 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 আমার বিয়ে করবি সারা। সে কেমন যেন হয়ে গিয়েছিল। তখন কিছুই বলতে পারেনি, কিছু ভাবতেও পারেনি। শুধু কানের পাশ দুটো গরম হয়ে উঠেছিল। হাত পা ঘেমে টসটস করে জল ঝরেছিল। লোকটা বলেছিল, এই দেখ, আমি কলে কাজ করি, রোজগার করি অনেক, তা যাতে পতিত বলে আমার কেউ বিয়ে দেয় না। তুই আমার বিয়ে করবি? এদিকে আবার ঝর্ণার ধারে প্রণয়ী যুবকটি বলল, খেপেছিস? সবাই হাহা করবি। তার চেয়ে চল আমরা পালিয়ে যাই। সেখানে দুইজনে সাঙ্গা করে বিয়ে করে থাকবো। মৃদুস্বরে কথা বলছে তারা দুজন, কিন্তু এই নিস্তব্ধ স্থানটির মধ্যে সেই কথাগুলোই যেন স্পষ্ট হয়ে ভেসে আসছে। বুড়ি একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, তারাও তো পৃথিবীর লোকের সঙ্গে সম্বন্ধ ছেড়ে বিয়ে করে সংসার পেতেছিল। মারোয়ারি বাবুর কলের ধারেই একখানা ঘর তৈরি করে তারা বাসা বেঁধেছিল। বয়লা না কি যেন বলে, সেই প্রকাণ্ড পিপের মতো কলটায় সে কয়লা ঠেলত। তার মজুরি ছিল সকলের চেয়ে বেশি। এদিকে ঝর্ণার ধারে অভিসারিকা মেয়েটির কথা ভেসে আসলো। ও হবেনি, আগে আমার খুঁটে রূপর চুড়ি আর 10টি টাকা তো বেঁধে দে, তবেই আমি যাবো। নইলে বিদেশে পয়সার অভাবে খেতে পাবনি, তা হবেনি।
বৃদ্ধা ছি ছি করে উঠল। ছি 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 ছি, অমন মেয়ের মুখে ঝাঁটা মারতে হয়? এত বড় একটা জোয়ান মরদ যার আঁচল ধরে থাকে, তার নাকি খাওয়া পড়ার অভাব হবে কোনোদিন? মরণ ওরে ছুরি, শুধু রূপোর চুরি না, একদিন সোনার শাখাও উঠবে তোর হাতে। ছি ছি ছি। ছেলেটি কথার কোনো জবাব দিল না। মেয়েটি আবার বলল, কি এখনো রাগ করিস না যে? আচ্ছা কি বলছিস বল, মুই আর দাঁড়াইতে পারবো না কিন্তু। কি বলবো বল, এ টাকা থাকলে আমি তো তোরেই দিতাম, রূপোর চুরিও কিনে দিতাম, তোরে বলতে হতো না। মেয়েটা বেশ হেলে দুলে রঙ্গ করেই বলল, তবে মুই চললুম। হ্যাঁ যাবি তো, ও যা, এক্ষুনি যা। আর যেন ডাকিস নি। বেশ, ডাকবো না নি, তুই যা। অল্প একটু দূরে যেতেই সাদা কাপড় পরা মেয়েটি ফুটফুটে চাঁদনির মধ্যে যেন মিশে গেল। ছেলেটা চুপ করে ঝর্ণার ধারে বসে রইল। আহা, ছেলেটার যেমন কপাল! শেষ পর্যন্ত ছেলেটা যে কি করবে কে জানে। হয়তো বৈরাগী হয়েই চলে যাবে, নয়তো গলায় দড়ি দিয়েই বসবে। বৃদ্ধা শিউরে উঠল। ওর চেয়ে তার রূপার চুরি জোড়া দিলে হয় না? আর টাকা 10 টাকা তো সে দিতে পারবে না। মোটে তো তার 1 কোটি টাকা আছে, তার মধ্যে থেকে 2 টাকা না হয় 5টা টাকা সে দিতে পারে। তাতে কি হবে? মেয়েটা আর বোধহয় আপত্তি করবে না। আহা, জোয়ান বয়স, সুখের সময়। বৃদ্ধা ঠিক করলো ছেলেটিকে ডেকে তার রূপার চুরি ও টাকা সে দিয়ে দেবে, আর ওর সঙ্গে নাতি ঠাকুরমার সম্বন্ধ পাতাবে। এই ভেবে মাটিতে হাতের ভর দিয়ে কুজোর মতো সে ওই ছেলেটার কাছে এসে দাঁড়ালো। ছেলেটা যেন ধ্যানে বসেছে, লোকজন এলেও খেয়াল নেই। হেসে সে বলল, বলি ওরে নাগর, শুনছো? দাঁতহীন মুখের অস্পষ্ট কথার সারায় ছেলেটি চমকে মুখ ফিরিয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। পর মুহূর্তে লাফ দিয়ে উঠে সে প্রাণপণে ছুটতে আরম্ভ করল। মুহূর্তে বৃদ্ধারও এক অভাবনীয় পরিবর্তন হয়ে গেল। রেগে ফুলে উঠে সে বলে উঠল, যা আপদ, দূর হ, যা, মর মর, তুই মর মর। কিছু দূর দৌড়েই ছেলেটি একটা কিসে যেন ধাক্কা খেয়ে আর্তনাদ করে বসে পড়ল। পর মুহূর্তেই আবার উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে পালিয়ে গেল। পরদিন দুপুরের আগেই গ্রামটা বিস্ময় ও শঙ্কায় স্তম্ভিত হয়ে গেল। সারা গ্রামে রটে গিয়েছে সর্বনাশী ডাইনি বাউরিদের একটা ছেলেকে বান মেরেছে। ছেলেটা নাকি সন্ধ্যায় গিয়েছিল ওই ঝর্ণার ধারে। মানুষের দেহরস লোলুপা রাক্ষসী গন্ধে আকৃষ্ট বাঘিনীর মতো জানতে পারে এবং নিঃশব্দে পায়ে পায়ে তার সামনে এসে দাঁড়ায়। ভয়ে ছেলেটা ছুটে পালাবার চেষ্টা করেছিল, কিন্তু রাক্ষসী তাকে বান মেরে মেরে দিয়েছে। অতি তীক্ষ্ণ একটা হাড়ের টুকরো মন্ত্রপুত করে নিক্ষেপ করতেই সেটা নাকি এসে তার পায়ে গভীর হয়ে বসে গেছে। টেনে বের করে ফেলতেই সে কি রক্তপাত, তারপরে প্রবল জ্বর, আর কে যেন তার মাথায় ও পায়ে চাপ দিয়ে তার দেহখানি ধনুকের মতো বাঁকিয়ে দিয়ে দেহের সব রস নিংড়ে নিচ্ছে। সব কথা শুনে কোত্থেকে এক গুণিন এলো, এসে ছেলেটার উপর তুকতাক করতে লাগলো। বলেছে সে নাকি ছেলেটাকে ভালো করে দেবে আর ডাইনিকে বিনাশ করে দেবে। স্তব্ধ দুপুরে উন্মত্ত অস্থিরতায় বৃদ্ধা নিজের উঠোনময় ঘুরে বেড়াচ্ছে। সামনে ছাতি ফাটার মাঠ, আগুনে পুড়ছে নিস্পন্দ শবদেহের মতো। সমস্ত মাঠটার মধ্যে আজ আর কোথাও এতটুকু চঞ্চলতা নেই। বাতাস পর্যন্ত স্থির হয়ে আছে। যাকে সে প্রাণের চেয়েও ভালোবাসত, কোনোদিন যার উপর এতটুকু রাগ করেনি, সেও তার দৃষ্টিতে শুকিয়ে নিঃশেষে দেহের রক্ত তুলে মারা গেছে। সেই ক্রুদ্ধ দৃষ্টির আক্রোশ আর এই নিষ্ঠুর শোষণ থেকে
বাঁচাবে ওই পাতিগুনিনটা? হিহি করে অতি নিষ্ঠুরভাবে সে হেসে উঠল। গুনিনের উদ্দেশ্যে বলে চলল, কর কর, তোর যা সাধ্য তুই কর। তোর ওই জল পড়ায় কি আর এই ডাইনির নজর ফিরবে? আমার এই রাক্ষসী চোখ তো নিজের সমিটারেও রেহাই দেয়নি, আর কোথায় তোর ওই পিচ্ছি ছোকরা? মর মর, সবাই মর। কিন্তু এখান থেকে তাকে এবার পালাতে হবে, কারণ সেই যে স্বামীর মৃত্যুর পর বোলপুরের লোকে যখন তার গোপন কথাটা জানতে পেরেছিল, তখন কি দুর্দশাই না করেছিল তার। কলের সেই হাড়িদের মধ্যে শঙ্করীর সঙ্গে তার ভাব ছিল। তার কাছে সে একদিন মনের আক্ষেপে কথাটা প্রকাশ করে ফেলেছিল। হলো শঙ্করী, আমার মতো পাপী তো আর কেউ নেই লো। লোকে বলে ডাইনিরা নাকি অন্যদের খায়, কিন্তু কিন্তু আমি যে আমার নিজের কলিজাটারে খেয়ে বসে আছিল। ও কি কথা করছিস সরা? কি হয়েছে তোর? হ্যাঁ রে শঙ্করী, আমার মরদটা লোকে ভাবলো রোগে মরলো, কিন্তু না, আমি জানিলো, আমি জানি যখন সে ঘুমিয়ে থাকতো আমি ওর মুখের দিকে চেয়ে থাকতাম। আহ, কি সুন্দর দেখতে! আর আমার এই চোখের মণি দুটো জোকের মতো ওর বুকের সব রক্ত চুষে নিত। আমি যখন ওকে চুমু খেতাম তখন ওর প্রাণ রসটুকু নিংড়ে নিতুম। আমি ওরে সাবার করেছি শঙ্করী। আমি যে ডাইনি, আমি যে ডাইনি শঙ্করী, আমি যে ডাইনি, আমি ডাইনি শঙ্করী, আমি ডাইনি। রাম 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 রাম। ওলো, কে কোথায় আসো গো? না বুঝে এ কার সঙ্গে সই পাতাইছি গো? না জানি আমার ঘরে কি সর্বনাশ হইল। হায় হায় হায়, আমার কি হবে গো? তারপর ঠিক এখানকার মতো লোক জড়ো হয়েছিল। সেই দিনই রোদেলা দুপুরে পাড়ায় পাড়ায় রটে গেল শরধ্বনি নিজের মুখে কবুল করেছে যে সে তার স্বামীকে খেয়েছে। মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে গেল। তাদের পাড়ায় ডাইনি থাকে, নিষ্ঠুর নির্মম রক্তলোভী এক ডাইনি। তারপর থেকে সে এত দূরে এসে গ্রামের বাইরে এক ধারে কোনো লোকের সঙ্গে সম্বন্ধ না রেখে বাস করে চলেছে। এর আগে কত জায়গায় যে সে ফিরল, আবার যে কোথায় যাবে তা কেউ জানে না। হঠাৎ এই কাঠফাটা দুপুরের নিস্তব্ধতা ভেঙে একটা কান্নার রোল চারদিকে ছড়িয়ে পড়ল। বৃদ্ধা স্তব্ধ হয়ে শুনে পাগলের মতো ঘরে ঢুকে খিল এঁটে দরজা বন্ধ করে দিল। গেছে গেছে, ডাইনির বান মারা সেই ছেলেটা নিশ্চয়ই মারা গেছে। আর অপেক্ষা করল না বৃদ্ধা। সন্ধ্যার মুখে সে একটি ছোট পুটুলি নিয়ে ওই ছাতি ফাটার মাঠের মধ্যে নেমে পড়ল। সে পালাবে, পালাবে। একটা অস্বাভাবিক গাঢ় অন্ধকার ঘনিয়ে আসছে। চারিদিক নিথর নিস্তব্ধ। তারই মধ্যে পায়ে পায়ে ধুলো উড়িয়ে বৃদ্ধা ডাইনি পালিয়ে যাচ্ছিল। কতকটা দূর এসে সে বসল। চলবার শক্তি সে যেন আর খুঁজে পাচ্ছে না। হঠাৎ আজ বহুকাল পরে তার নিজেরই শোষণে মৃত স্বামীর জন্য বুক ফাটিয়ে সে কেঁদে উঠল। তুমি ফিরে এসো গো, ফিরে এসো। তুমি ফিরে এসো গো, ফিরে এসো। আমার এই অভিশপ্ত চোখ দুটো কেন এমন হলো?
আমি আর সইতে পারছি না গো, আমারে তুমি তোমার কাছে নিয়ে যাও, নিয়ে নাও। তার চেরা ছুরির মতো চোখের সামনে আকাশের বায়ুকোণটা তারই চোখের তারার মতো খয়েরি রঙের হয়ে উঠেছিল। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পায়ের ধুলোর আস্তরণ বিলুপ্ত করে দিয়ে নেমে এলো কালবৈশাখীর ঝড়। হ্যাঁ, এক বিধ্বংসী দানবী কালবৈশাখী ঝড়। পরদিন সকালে ছাতি ফাটার মাঠের প্রান্তে সেই বহুকালের খৈরি গুল্মের একটা ভাঙা ডালের সুচলো ডগার দিকে তাকিয়ে গ্রামের লোকেদের বিস্ময়ের আর শেষ থাকল না। শাখাটার প্রান্তে বৃদ্ধ হয়ে ঝুলছে সেই বৃদ্ধা ডাকিনী। হয়তো আকাশপথে যেতে যেতে ওই গুনিনের মন্ত্রপাঠে অসুস্থ পাখির মতো পড়ে ওই গাছের ডালে সে বিদ্ধ হয়ে মরেছে। ডালটার নিচে ছাতি ফাটার মাঠের খানিকটা ধুলো কালো কাদার মতো ঢেলা হয়ে বেঁধে গিয়েছে। বৃদ্ধা ডাকিনীর কালো রক্ত ঝরে পড়ছে। অতীতকালের মহানাগের বিষের সঙ্গে ডাকিনীর রক্ত মিশে ছাতি ফাটার মাঠ আজ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। চারিদিকের দিকচক্ররেখার চিহ্ন মাত্র নেই। মাটি থেকে আকাশ পর্যন্ত একটা ধূমাচ্ছন্ন ধূসরতা। সেই ধূসর শূন্য লোকে কালো কতগুলো বিন্দু ক্রমশ আকারে বড় হয়ে নেমে আসছে শকুনির পাল।